স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা। কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার, বহিষ্কার সহ 5 দাবিতে 12 ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ ভিসি। ক্লাস পরীক্ষা বন্ধ, থমথমে পরিস্থিতি ক্যাম্পাস জুড়ে। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। কমপ্লেন দেওয়ার পরও জমিদার না ফেললে কি হবে? বাড়াটিরা তো ফেলাচ্ছে 100 টাকা করে মানুষে ওই টাকাটা বাঁচানোর জন্য মানে এখানে কালো মধ্যে ফেলাই দিচ্ছে। আমরা পুরানো ড্রেনেজ মাস্টার প্ল্যানের সাথে 16 সালের এটা কম্বিনেশন করে সমন্বয় করে আমরা এগুলি কাজ করব। চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী করার আশ্বাস, বিপরীতে হাজার কোটি টাকা ব্যয়েও সুফল নেই জলাবদ্ধতা প্রকল্পের। বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতায় ভরাট খাল, নালা ও নদী। এখন জনপদে এনে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই কুয়েট প্রসঙ্গ। কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার, বহিষ্কার ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 5 দাবিতে 12 ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ হয়েছে ভিসিকে। এদিকে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। গতকালের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস জুড়ে এখনও বিরাজ করছে থমথমে অবস্থা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি কি দেখছেন এবং শিক্ষার্থীরা আসলে কি বলছেন? রাত্রি গতকাল যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র দলের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল তার প্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা 5 দফা দাবি তারা দিয়েছিলেন গতকাল রাতে। তারপরে কিন্তু তারা আরও একটি দফা তারা যুক্ত করেছেন। আমরা তার আগে একটু বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি কুয়েট ক্যাম্পাসের মধ্যেই, এবং এখানে যে মেডিকেল সেন্টারটি রয়েছে সেই মেডিকেল সেন্টারের কিন্তু গতকাল রাত থেকেই এখানকার যে ভিসি তাকে কিন্তু এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এবং সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে মূলত তাদের দেওয়া যে 6 দফা দাবি, একটি নতুন দফা সহ 6 দফা যে দাবি, সেই দাবি সহ কিন্তু দাবিগুলো সব না মানা পর্যন্ত কিন্তু তারা অবরুদ্ধ করে রাখবে এখানকার ভিসিকে। তাদের প্রধান দাবি হচ্ছে এই যে ক্যাম্পাস রয়েছে কুয়েটের, এই ক্যাম্পাসে কিন্তু যে ছাত্র রাজনীতি সেটি একেবারে বন্ধ করতে হবে। এর পাশাপাশি এই হামলার সাথে যারা জড়িত ছিল, এখানকার শিক্ষার্থীরা যারা এর সাথে জড়িত ছিল তাদের এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে, আজীবন বহিষ্কার করতে হবে। এর পাশাপাশি যারা হামলার সাথে জড়িত ছিল সবাইকে আইনের আওতায় আনতে হবে। এর পাশাপাশি এর আগের যে 5 দফা রয়েছে, টোটাল 5 দফা মেনে নিয়ে তারপরে কিন্তু ভিসি প্রভিসির পদত্যাগের দাবি কিন্তু জানিয়েছেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা। এখানে শিক্ষার্থীরা যেটি বলছেন যে মূলত গতকালকে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা এসে ক্যাম্পাসের মধ্যে এসে স্থানীয় কিছু জনগণ নিয়ে এসে তারা এখানে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এতে কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে আজকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু ভিসি প্রভিসি যারা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা রয়েছেন তাদেরকে কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এবং এই 1টার মধ্যে যদি তারা তাদের এই 6 দফা দাবি না মানেন তাহলে কিন্তু তারা কঠোর পদক্ষেপে যাবে। এবং এখানে একাডেমিক ভবন যেগুলো রয়েছে, এখানে শিক্ষা ভবন যেগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা সিলগালা করে দেবেন, এমন কথাই এখানকার শিক্ষার্থীরা বলছেন। তারা যেটি বলছেন যে এখানকার যে ভিসি প্রভিসি তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশেষ করে তারা কিন্তু গতকালকে যে ঘটনা, সেই ঘটনা কিন্তু তারা ব্যর্থ হয়েছে সামাল দিতে, যার কারণে তাদেরকে পদত্যাগ করতে হবে বলে সেখানকার সাধারণ শিক্ষার্থীরা বলছেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। শুধুমাত্র শিক্ষার্থীরাই বলছেন যে এখানকার ভিসি তিনি জানিয়েছেন শিক্ষার্থীদের
যে 5 দফা তারা দিয়েছে সেই 5 দফা মানা হবে, কিন্তু যে ভিসি পদত্যাগের যে দাবি সেটি তারা মানতে চাচ্ছে না ভিসি এবং প্রভিসি। ঠিক সেই কারণেই কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে এখানকার ভিসিকে। এখনো পর্যন্ত কিন্তু তিনি অবরুদ্ধ হয়ে আছেন। এখানকার যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানে কিন্তু গতকাল সন্ধ্যার পরেই এখানে তিনি এসেছিলেন এবং আসার পরে কিন্তু শিক্ষার্থীরা এই দাবিগুলো তাকে জানিয়ে তারপর সেখানে অবরুদ্ধ করে রেখেছেন। এই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাবেন, এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলে এখানকার শিক্ষার্থীরা কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে খুলনার যে এই শিক্ষার্থী এবং ছাত্রদলের সংঘর্ষের পরিস্থিতি, তার সবশেষ খবর। কুয়েটে গতকালের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস জুড়ে এখনও বিরাজ করছে থমথমে অবস্থা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রামিন চৌধুরী। বরিশাল বিশ্ববিদ্যালয়ে চরমে পৌঁছেছে উপাচার্য ও উপ উপাচার্যের বিরোধ। প্রকাশ্যে কথা বলছেন পরস্পরের বিরুদ্ধে। এর মধ্যে ভিসির বিরুদ্ধে দায়িত্ব না দেবার ও কাজে বাধা দেবার অভিযোগ করেছেন প্রভিসি। এদিকে ভিসি বলছেন তাকে সরিয়ে দেবার জন্য চলছে ষড়যন্ত্র। এই অবস্থায় প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা তৈরি হয়েছে। আমিনুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি এবং ট্রেজারার তিনজনই 5 আগস্টের পর নিয়োগ পান। তবে মাত্র 3 মাসের মধ্যেই ভিসির সাথে প্রভিসি, ট্রেজারার এবং শিক্ষকদের একাংশের সম্পর্ক তেতো হয়ে গেছে। প্রভিসির অভিযোগ তাকে কাজ করতে দেন না ভিসি। একাডেমিক অগ্রগতি জানার জন্য চেয়ারম্যান মহোদয়কে ছোট্ট একটা চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। এই চিঠি আমার দপ্তর থেকে যাওয়ার পরে মাননীয় উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার মহোদয় আমাদের চেয়ারম্যান মহোদয়কে যে চিঠি দিয়েছেন যে এটা বিধি বহির্ভূত। প্রায় একই ধরনের অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার। জানালেন ভিসির সঙ্গে কথা বলারই সুযোগ পান না তিনি, আর তাতে বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ, লেনদেন সহ অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছ থেকে আমি যদি পার্সোনালি কখনো কোনো ফাইলের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের দরকার হয়, তার কাছে আলোচনা করার দরকার হয়, তার কাছে সরাসরি সাক্ষাৎ পাওয়া যায় না, কথা বলা যায় না। গত 5 মাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যক্রম ও কর্মকাণ্ডে অসন্তুষ্ট শিক্ষকদের একাংশ। প্রতি 3 মাসে একটি সিন্ডিকেট সভার আয়োজনের বাধ্যবাধকতা থাকলেও তা করা হয়নি। নিয়ম কানুনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা না দেখানোর কারণে, বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী না চালানোর কারণে বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আপনার ছাত্র শিক্ষার্থীদের মধ্যে আসলে একটা ক্ষোভের বহিঃপ্রকাশই। ভিসি, প্রভিসি, ট্রেজারার শিক্ষকদের দ্বন্দ্বের রেশ ছড়িয়েছে শিক্ষার্থীদের মাঝেও। এর ধারাবাহিকতায় গত 14 ফেব্রুয়ারি ভিসির বাসভবনের গেট ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে 17 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেছে বেছে আওয়ামী ফ্যাসিস্টদের এখানে বিভিন্ন দপ্তরে নিয়োগ দিয়েছেন। অনেক সুবিধায় আমরা বঞ্চিত। আমাদের টিচার সংকটের জন্য আমাদের ক্লাস হইতেছে না। যখন আমরা এই ব্যাপারগুলো বলি সেইগুলো কখনো কর্ণপাত করে না। এদিকে ভিসির দাবি, যারা স্বার্থ হাসিলের সুযোগ পাচ্ছেন না তারা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তার। এখানে বহিঃশক্তির এক ধরনের কাজ চলছে, একটা গভীর ষড়যন্ত্র চলছে। কারণ তা নইলে আমার বিরুদ্ধে লাগবার কোনো কারণ নেই। আমি বাংলাদেশের একমাত্র মহিলা ভাইস চ্যান্সেলর এবং আমার বিশ্বাস আমার শিক্ষার্থীরা আমাকে সেই রকম ভালোবাসেন, অধিকাংশ শিক্ষক আমাকে সেরকম ভালোবাসেন। নানা কারণে বছরের বিভিন্ন সময় আন্দোলন চলে বরিশাল বিশ্ববিদ্যালয়। এতে পড়াশোনা এবং গবেষণা সবই বাধাগ্রস্ত হয়। এর নেতিবাচক প্রভাব পড়ে ফলাফলে। বর্তমান ভিসির মন্তব্য ও নানা কার্যক্রম নিয়ে তৈরি জটিলতা, এ কারণে দ্রুত সমাধান চান সংশ্লিষ্টরা। ফেরদৌস সোহাগ, এখন, বরিশাল। চট্টগ্রামে খাল খনন আর জলাবদ্ধতা প্রকল্পে 4টি সংস্থার ব্যয় 14,000 কোটি টাকা। বিপুলে ব্যয় আর বিশাল কর্মযজ্ঞের কোনো সুফল মিলছে না শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনার অভাবে। 60 লাখ লোকের এই নগরীতে বর্জ্য সংগ্রহে কর্পোরেশনের আছে মাত্র 50টি যানবাহন আর হাতে গোনা কয়েকটি বুলডোজার। নগরীর অনেকেই এলাকায় বর্জ্য সংগ্রহে ঘরে যায় না কর্পোরেশনের কর্মী, হাঁটা দূরত্বে নেই কোনো ডাস্টবিনও। তাই শেষমেশ বর্জ্যের ঠাঁই হয় খাল বানালায়। গত 20 বছর চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটি করার ফুলছড়ি ছড়ালেও আদতে তা কতটুকু করেছেন মেয়ররা?
সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী ফয়সাল করিম। ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। নগরের দক্ষিণ বাকুলিয়ার ওসিমিয়া সড়কে 5 থেকে 6 হাজার মানুষের বাস, যাদের ময়লা ফেলায় একমাত্র ভরসা এমন দুটি ভ্যান। স্থানীয়দের উদ্যোগে এসব ভ্যান এলাকা ঘুরে সর্বোচ্চ 80 ঘরের ময়লা সংগ্রহ করে। বাকি প্রায় 1000 পরিবারের ময়লা যায় আশপাশের খাল নালায়। তাই দিনে রাতে এমন দৃশ্য এখানে খুবই স্বাভাবিক। নগর জুড়ে এমন চিত্র অহরহ। তার সাথে ডাস্টবিন সংকট বা ময়লা সংগ্রহ নিয়ে বাণিজ্য, সবই নগরের দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার চিত্রকেই তুলে ধরে। কমপ্লেন দেওয়ার পরও জমিদার না ফেললে কি হবে? বাড়াটিরা তো ফেলাচ্ছে। এরা তো লোকের দিলে তো টাকা দিতে হবে 100 টাকা করে মানুষে। ওই টাকাটা বাঁচানোর জন্য মানে এখানে কালো মধ্যে ফেলাই দিচ্ছে। কর্পোরেশনের প্রধান কাজের একটি আবর্জনা পরিষ্কার হলেও স্থানীয়দের অভিযোগ 30 বছর ধরে বাকুলিয়ার এই অংশে পৌঁছায় না তাদের কোনো ময়লার গাড়ি বা সেবা। অথচ এই সময়ে নির্বাচিত সব মেয়রই গ্রিন আর ক্লিন সিটির আশ্বাস দিয়েছেন। নিজস্ব অর্থায়নে কি আমরা করতেছি, আমরা সরকার থেকে কোনো সাহায্য পাই নাই, শুধু আমরা পাবলিকায় মিলে করতেছি এটা। নগরের বাকুলিয়ার মির্জাখালের এমন ভাগার হওয়ার দৃশ্যই বলে দেয় এই নগরে কি পরিমাণ বর্জ্য কর্তৃপক্ষের সংগ্রহ বা হিসেবের বাইরে থেকে যায়। কাগজে কলমে দিনে 2.5 থেকে 3 হাজার টন বর্জ্য উৎপাদনের কথা বলা হলেও বাস্তবে এর পরিমাণ অনেক বেশি। এই আশঙ্কাজনক হার কর্তৃপক্ষের বর্জ্য সংগ্রহের সক্ষমতাকে কেবল চ্যালেঞ্জ করে না, হুমকিতে ফেলে বিভিন্ন খাল নালার পানি প্রবাহকে, বাড়ায় জলাবদ্ধতার ঝুঁকি। ওয়ার্ল্ড ব্যাংক বলছে প্রতিদিন 0.74৫ কেজি, তার সেখানে সেটা ক্যালকুলেশন করলে সেটার পরিমাণ হচ্ছে প্রায় 5000 টনের উপরে। তাহলে এখানেও দেখেন আমাদের তথ্যের কিন্তু ব্যাপক মানে অমিল রয়েছে। জলাবদ্ধতা রোধে 3 সংস্থার 4 প্রকল্পের মেয়াদ দফায় দফায় বেড়ে বাজেট ঠেকেছে প্রায় 14.5 কোটি টাকায়, যেখানে এর মধ্যে ব্যয় হয়ে গেছে 8,000 কোটিরও বেশি। তবে এই বিশাল ব্যয় আর কর্মযজ্ঞের সুফল মিলছে না শুধুমাত্র বর্জ্যের অব্যবস্থাপনায়। কারণ খালনালায় বর্জ্যের উৎস বন্ধ করতে বা নাগরিকদের আবর্জনা সংগ্রহে কর্পোরেশনের বাজেট ও সক্ষমতা নামমাত্র। বিগত 10 বছরে যেখানে বাজেট ছিল মাত্র 65 কোটি টাকা, তাই প্রতি বছরই ভয়াবহ হচ্ছে জলাবদ্ধতা, থামছে না খালনালা বা নদী ভরাট। 60 লাখ মানুষের ময়লা ফেলতে নগরীতে মাত্র অর্ধ শতাধিক ডাম্প ট্রাক, ধারণ ক্ষমতা প্রায় শেষ হয়ে আসা 2টি ডাম্পিং ইয়ার্ড, হাতে গোনা কয়েকটি এক্সকেভেটর কিংবা সীমিত জনবলই কর্পোরেশনের ভরসা। এরই মধ্যে বৃহৎ জলাবদ্ধতা প্রকল্প ও খাল খনন ঘিরে আগের সরকারের দুর্নীতি, অর্থ লুটপাটও রয়েছে আলোচনায়। তবে সংকট নিরসনে বেশ সরব নতুন মেয়র। আমাদের এই যে 21টা খাল যদি নতুনভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দেওয়া হয়, অবশ্যই আমরা পুরানো ড্রেনেজ মাস্টার প্ল্যানের সাথে 16 সালের এটা কম্বিনেশন করে সমন্বয় করে আমরা এগুলি কাজ করব। গবেষকরা বলছেন কেবল বর্জ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা গেলে বছর বছর কোটি কোটি টাকা খরচের কোনো প্রয়োজন হতো না। এই নগরে যত বর্জ্য পাওয়া যায় তা থেকে দিনে উৎপাদন করা যেত 60 থেকে 70 মেগাওয়াট বিদ্যুৎ। খাদ্য বর্জ্য থেকে পাওয়া যেত শত শত টন জৈব সার। প্লাস্টিক কিংবা পলিথিনকে রূপান্তর করা যেত অসংখ্য পুনঃব্যবহারযোগ্য সামগ্রীতে। অথচ শত পরিকল্পনা, প্রস্তাবনা, এমনকি চুক্তি গত 1 দশকেও বাস্তবে রূপ না পাওয়ায় এই নগরে বর্জ্য সম্পদ নয়, বরং থেকে গেছে জলাবদ্ধতার অন্যতম ভূত হয়ে। গত 1 যুগ ধরে জলাবদ্ধতা প্রকল্পের পিছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও এর জন্য অন্যতম দায়ী যে বর্জ্য, সেই বর্জ্যের ব্যবস্থাপনা কিংবা রিসাইক্লিংয়ের জন্য নেওয়া হয়নি কোনো উল্লেখযোগ্য প্রকল্প বা বড় কোনো বাজেট। তাই প্রশ্ন উঠেছে, বর্জ্য সংকটের সুরাহা আগে না করে জলাবদ্ধতা নিয়ে শত মাথা ব্যথা বা প্রকল্প আদৌ কোনো সুফল বয়ে আনবে কিনা। যেটা প্রধান সমস্যা, এই বর্জ্য ব্যবস্থাপনাকে যদি আমরা ঠিক করতে না পারি, যতই আমরা প্রজেক্ট করি এটার 100% সুফল আমরা কিন্তু পাবো না। বর্জ্য ব্যবস্থাপনায় আরও বেশি মনোযোগ, আরও বেশি ইনভেস্ট করা দরকার। তার ফলে কী হবে, এইসব আনকালেক্টেড যে ওয়েস্টগুলো এগুলা ব্যবস্থাপনার মধ্যে চলে আসবে। বর্জ্য থেকে জৈব সার তৈরির এই জরাজীর্ণ প্লান্ট কর্পোরেশনের রিসাইক্লিং প্রকল্পের একমাত্র উদাহরণ। 2008 সালে চালু হওয়া এই প্রকল্পে নতুন করে কোনো বিনিয়োগ হয়নি। উন্নত যন্ত্রপাতি, নতুন বিনিয়োগের অভাবে লোকসান কাঁধে নিয়ে নামমাত্র চলছে এর কার্যক্রম। যদিও কর্পোরেশন বলছে নতুন করে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সক্ষম করতে কাজ শুরু করেছেন তারা। প্রাধান্য পাচ্ছে আধুনিক রিসাইক্লিং প্রকল্প।
3টা মেশিনের মধ্যে 2টা চলে না। আমাদের এখানে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট নেই, ওই পুরাতনগুলো দিয়ে চলছি। ওয়েস্ট টু এনার্জি অথবা ওয়েস্ট টু গ্যাস অথবা ওয়েস্ট টু সয়েল প্রোডাক্টস, এগুলো যে কোনো আমরা সিদ্ধান্ত নিব, অচিরে আমরা করব, এবং এটা আমরা মিনিস্ট্রির কাছে ইতিমধ্যে পত্র দিয়েছি। গত 10 বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে চীন, জাপান, কোরিয়া সহ বিভিন্ন দেশ উন্নত বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তাব করলেও কোনো প্রকল্পই দেখেনি আলোর মুখ। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তার যাবার আগেও ভোলেননি নিজের দায়িত্ব। সচেতন এই প্রতিবেদক কাজকে ভালোবেসে গেছেন বেঁচে থাকার সবটা সময় জুড়ে। মাসুমা আক্তারের করা সবশেষ প্রতিবেদন নিয়ে জানাচ্ছেন রাকিবুল হাসান। পরিপাটি অফিসটা আছে ডাইনিং, গেস্ট রুম, ওয়ার্ক স্টেশন, লকারের বুম, ট্রাইপড আর ক্যামেরা, সবটাই যত্নে রাখা। অবচেতন মনে ঘুরে ফিরে সহকর্মীর আবছায়া। এখনো কানে ভাসে কিবোর্ডের খটখট শব্দে প্রতিবেদন লেখা আর মুখে মুখে আওড়ানো শব্দের গাঁথুনি। রাজশাহী ব্যুরো অফিসের ওয়ার্ক স্টেশনের এই দরজাটাতে দাঁড়ালেই দেখা যেত সহকর্মী মাসুমা আক্তার তার প্রিয় এই ডেস্কে বসেই কখনো স্টোরির গবেষণায় মত্ত, কখনো বা স্টোরির খুঁটিনাটি নিয়ে আলোচনা করছেন নিজেই। আওড়াচ্ছেন কি করলে ভালো হয় এবং কি করে আরও নতুন নতুন গল্প বলা যায় দর্শকদের জন্য। ঠিক এই চেয়ারটিতেই বসতেন তিনি, এই টেবিলেই, এই কিবোর্ডেই খটখট শব্দে আওড়াতেন আর লিখে চলতেন গল্প। এই অঞ্চলের ফুলের ব্যবসা নিয়ে সর্বশেষ তার যে গল্প, সেটিরই কাজ করছিলেন তিনি। সেই ফুলের ব্যবসা নিয়েই তার করা সর্বশেষ প্রতিবেদনটি এবারে আপনাদের দেখাবো। গাছে গাছে নতুন কুড়ি, প্রকৃতির মৃদুমন্দ হাওয়া আর পাখিদের ডাক, রং ছড়ানো প্রকৃতি বলছে সবে তো বসন্ত এলো দ্বারে। শীতের রুক্ষতা কাটিয়ে ফুলে ফুলে সাজতে শুরু করেছে প্রকৃতি। তবে এগুলোর কোনোটাই বুনো ফুল নয়, বাগানেই হচ্ছে এসব ফুলের চাষ। স্মরণে বরণে বা নাগরিক জীবনের শত আয়োজনে ফুলের চাহিদা দিন দিন বাড়ছে। গুচ্ছ গাঁদা, টকটকে গোলাপসহ বাহারি রং এবং বৈজয়ন্তীর চাষ করছেন চাষিরা। শীতের শুরুতে যত্নে বরেন্দ্রের উঁচু নিচু কিংবা সমতলের মাটিতে প্রতি বছর বাড়ছে এই ফুলের চাষ। 3 মাসের পরিশ্রমে বছরের মুনাফা তুলতে পারছেন চাষিরা। ফুলের খুচরা বাজার থাকায় এ চাষে বাড়ছে ক্ষুদ্র উদ্যোক্তা। তবে অন্যান্য কৃষিপণ্যের মতো এখানেও বিক্রেতাদের কাছে কিছুটা জিম্মি চাষিরা। ফুলের চাহিদা অনেক বেশি গতবারের চাইতে। তো সব মিলিয়ে মানে 3 মাসে যে টাকা আয় হয় মোটামুটি ভালোই, সারা বছরের একটা ভালো আর্নিং হয়। চাহিদা অনুযায়ী কিন্তু আপনার দাম কম, মানে ফুলের আপনার ঠিকই আপনার দোকানদাররা কিন্তু আপনার দাম বিক্রি করছে দাম দেয়, কিন্তু আমাদেরকে দাম একটু কম দিচ্ছে। গতবার যে চাহিদা ছিল না, চায়না থেকে যেসব প্লাস্টিকের ফুলগুলো আসতো, এজন্য দেখা যাচ্ছে ফুল ব্যবসায়ীগুলো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে গেল বছরের তুলনায় ফুলের চাষে বিঘায় খরচ বেড়েছে প্রায় 10,000 টাকা। কিন্তু এবারে ফেব্রুয়ারি জুড়ে বিভিন্ন দিবস উদযাপনে অন্যান্য বছরের চেয়ে আয়োজন ছিল কম, ফলে বাজারে কমেছে বেচাকেনা। কাস্টমার নেই, বাজারে চাহিদা কম, ফুল ব্যাপক পরিমাণ আছে কিন্তু কাস্টমার কম। গোলাপ বেচেছিলাম 100 টাকা, এখন বেচছি 50-40 টাকা। লাল গোলাপ বেচছি 20 টাকা 30 টাকা। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, রাজশাহীতে ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দিন দিন বাড়ছে চাষিদের সংখ্যা। তবে ব্যবসায়ীদের মত, প্রাকৃতিক অবস্থা বিবেচনায় মুষ্টিমেয় নয়, বরং নানা রকম ফুলের চাষ বাড়াতে হবে। যে সমস্ত জমিগুলো আসলে পড়ে থাকে কিংবা যে জমিগুলোতে সম্ভাবনা এখানে আছে, বিশেষ করে আমাদের বরেন্দ্র এলাকা, খরাপ্রবণ এলাকা, এখানে ফুল আবাদের মানে আগ্রহী চাষিও আছে এবং ফুল আবাদের সম্ভাবনাও আছে। রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন সময় পরীক্ষামূলক চাষের ফলাফলে রাজশাহী হয়ে উঠছে ফুল চাষের সম্ভাবনাময় অঞ্চল। সহকর্মী মাসুমা আক্তারের তৈরি করা ফুল নিয়ে এই প্রতিবেদনে ফুলের বাগানে যে কুড়িগুলো রেখে এসেছিল তা আজ হয়তো ফুটন্ত ফুল। সেগুলো থাকলেও এখন নেই সহকর্মী মাসুমা আক্তার। তবে ফুলের মতো ফুটফুটে এক সন্তান রেখে গেছেন তিনি, রেখে গেছেন আত্মীয় স্বজন, বাবা মা। হয়তো সহকর্মীর শেষ ইচ্ছে ছিল ফুলের মতোই
যত্নে থাক তারা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বেপরোয়া সাদা মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন এখন টিভির রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুম আক্তার। সিএনজি থেকে ছিটকে মহাসড়কে পড়ে থাকলেও ভোরের নির্জনতায় সাথে সাথেই তাকে উদ্ধার করা হয়নি। দুমড়ে মুচড়ে যায় সেই সিএনজিটি। পুলিশ বলছে দায়ী যানবাহনটি চিহ্নিত করা হবে, এর চালককেও গ্রেপ্তারের তৎপরতা চলছে। কুমিল্লার পদুয়ার বাজারের দুর্ঘটনাস্থল ঘুরে খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, দ্রুতগামী যানবাহনের গন্তব্যে যাওয়ার প্রতিযোগিতা চলে এখানে। চালকের অসতর্কতা মুহূর্তেই বড় দুর্ঘটনার কারণ এই মহাসড়কে। রোদ বৃষ্টি সহ নানা জটিলতা সয়ে কৃষকের উৎপাদিত এই সবজি এবার যাবে ভোক্তার হাতে। গেল 14 ফেব্রুয়ারি শুক্রবার ভোর 6টা। ভোরের আলো কেবল ফুটছিল তখন। রাজশাহী থেকে নিজের শ্বশুরবাড়ি যাওয়ার পথে পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় বাস থেকে নামেন এখন টিভির রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা। স্বামী সৈকত সহ একটি সিএনজি অটোরিকশায় ওঠা মাত্রই পেছন থেকে ধাক্কা দেয় একটি সাদা মাইক্রোবাস। আর তখনই সিএনজি থেকে ছিটকে মহাসড়কে পড়েন মাসুমা, তার স্বামী ও সিএনজি চালক। রাস্তায় কোনো পথচারী না থাকলেও অদূরে দুটি দোকান থেকে ঘটনা প্রত্যক্ষ করেন রুহুল আমিন ও রাসেল। সকাল 6:40 মানে এখানে একটা ঘটনা হয়েছিল। মানে এখানে একটা লরি দাঁড়াতে ছিল। লরি দাঁড়ানোর পরে ওই দিকের থেকে একটা গাড়ি আছে সিএনজি, এদিকে তো একটা সিএনজি আছে। সিএনজির পিছনে আসছিল আপনার হাইসে ছিল, হাইসাই মারি দিচ্ছে একটা গাড়ি। লরি সাইডে দিয়ে খারাপ ছিল। তারপরে মনে করেন না আমরা এনে ছিলাম, এর মধ্যে হাই এক্সট্রা ঢাকা থেকে আইয়ে মারিয়ে দিস পিছন দিয়া। এর মধ্যে একটা মহিলা ছিল, একটা পুরুষ নূরজান থেকে আইয়া সিএনজি ড্রাইভারে ডাক দিছে। এই বেশ কিছু সময় সড়কে পড়েছিল মাসুমা। এ সময় ঘাতক মাইক্রোবাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে দূরপাল্লার পরিবহনগুলো পদুয়ার বাজার থেকে বেশ দূরে যাত্রীদের নামিয়ে দেয় প্রায়ই দুর্ঘটনা ও ছিনতাইয়ের শিকার হন যাত্রীরা। এটা আপনার পদুয়ার বাজার বিশ্ব রোড সন্ধু হোটেলের অপর সাইডে গাড়িগুলো এখানে থামি যাত্রীগুলো নামায় দেয়। এখান থেকে নুরজানে যেগুলো হোটেল বেরোতে দেয় নুরজানেরগুলো নুরজানে চলে যায়। খোলা জায়গা জি পেছনে মার্কেট রাস্তার ভিতরে নামায় গাড়িগুলা যে হোটেল নুরজাহানের অপর পাশে নামায়, তারা খোলা জায়গায় নামায় এবং কি ইউটার্নের একটু আগে দিয়ে নামায়, এমন একটা বিপদ সীমা জায়গাত নামায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অনুসন্ধানে জানা যায় মাইক্রোবাসটি নতুন ও সাদা রঙের। জনৈক প্রবাসীকে নিয়ে মাইক্রোবাসটি ঢাকা থেকে ফিরছিল বলেও জানা গেছে। গাড়ির নম্বর প্লেটের শেষ 3 ডিজিট 485। এদিকে ঘাতক মাইক্রোবাস ও চালককে ধরতে তৎপরতার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। অধিক গুরুত্ব দিয়ে এই বিষয়টা দেখব। পাশাপাশি আমাদের অন্যান্য পুলিশের যে ইউনিট আছে, জেলা পুলিশ, তারা হেল্প করবে। আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, ফলে কি ঘটনা ঘটছে, কোত্থেকে এর পিছনে অন্য কোনো দুরভিসন্ধি আছে কিনা, সকল বিষয়ে আমরা তদন্তের মাধ্যমে নিয়ে আসতে পারবো। সড়কে চালকের অসতর্কতা ও অদক্ষতায় যে তাজা প্রাণ ঝরে যায় তার দগদগে স্মৃতি বাকি জীবন বয়ে বেড়াতে হয় স্বজনদের। প্রতিদিন মাসুমার মতোই অনেক প্রাণ ঝরছে মহাসড়কে, তবুও ফিরছে না শৃঙ্খলা। ঘাতক চালককে দ্রুতই আইনের আওতায় আনা হবে এমন প্রত্যাশাই সবার। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা। গোপালগঞ্জে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 11 জন। সকাল 7টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন কাভার্ড ভ্যানের চালক, এছাড়া আহত হন আরও 11 বাস যাত্রী। দুর্ঘটনার কারণে ঢাকা খুলনা মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেয়ার 3 ঘন্টা পর 10টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১তম চা নিলামে ৩টি ব্রোকার্স হাউসের ১,২২,০০০ কেজির বেশি চা নিলামে উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য ২,৪৪,০০,০০০ টাকারও বেশি। তবে এবারে কমেছে চায়ের গুণগত মান ও দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে চায়ের অস্থায়ী নিলাম কেন্দ্র খান টাওয়ার থেকে যুক্ত হয়েছেন এম.এ. হামিদ। হামিদ, চা নিলামের কি পরিমাণে চা বিক্রি হয়েছে জানাবেন, এবং একই সাথে জানতে চাই চায়ের গুণগত মান ও দাম বৃদ্ধিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। রাত্রি আজকের চা নিলামে ১,২২,২৫৩ কেজির উপরে চা নিলামে উঠেছিল, যার আনুমানিক বাজার মূল্য ছিল ২,৪৪,৫০,৬৮ টাকার কিছু উপরে। অর্থাৎ আজকের নিলামে ৩টি ব্রোকার্স হাউসের এই চা নিলামে উঠেছিল। তাদের মধ্য থেকে ২টি ব্রোকার্স হাউস অর্থাৎ জালালাবাদ টি ব্রোকার্স হাউস এবং রূপসী বাংলা টি ব্রোকার্স হাউসের কোনো চাই আজকে নিলামে বিক্রি হয়নি, এবং শুধুমাত্র শ্রীমঙ্গল ব্রোকার্স হাউসের ২,৫০০ কেজি চা বিক্রি হয়েছে। আজকের নিলামে মাত্র একজন বায়ার উপস্থিত ছিলেন, তিনি শুধুমাত্র এই চাগুলো কিনেছেন, এবং আজকের চা দাম ছিল ১৬০ টাকা। ১৬০ টাকার উপরে কোনো চা বিক্রি হয়নি। আমি এ বিষয়ে কথা বলেছিলাম বায়ার এবং ব্রোকার্সদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যেহেতু নিলাম বর্ষের শেষের দিকে চলে এসেছে, চায়ের গুণগত মান তেমন ভালো না, যার কারণে বায়াররাও আসছেন না এবং ব্রোকাররাও চা বিক্রি করতে পারছে না। তারা বলছেন যে শুধু শ্রীমঙ্গলে না, চট্টগ্রামে এ অবস্থা অব্যাহত রয়েছে, সেখানেও কিন্তু চা বিক্রি হচ্ছে না চায়ের গুণগত মান ভালো না থাকার কারণে। তারা বলছেন যে চায়ের গুণগত মান ভালো করার জন্য বাগান কর্তৃপক্ষকে তারা বারবার তাগাদা দিচ্ছেন, এতে করে বাগান কর্তৃপক্ষ সেদিকে নজর না দিয়ে তারা উৎপাদনের দিকে নজর দিচ্ছে। যদি গুণগত মান ভালো না হয় তাহলে চা অবিকৃতই থেকে যাবে। এ বিষয়ে আমি তাদের সাথে কথা বলে জেনেছি যে তারা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেটা আর সফলতার মুখ দেখছে না। গত ২০তম নিলামের কথা যদি বলি, সেখানে ১,০৮,৬৮৪ কেজির উপরে চা নিলামে উঠেছিল, সেখানে মাত্র ১৭,১৬৭ কেজির ৩৫২ কেজির উপরে চা বিক্রি হয়েছে। অবিকৃত রয়েছে প্রায় ৯২,০০০ কেজি চা পাতা। আজকের নিলামেও কিন্তু প্রায় ১,২০,০০০ কেজির কিছু নিচে চা পাতা অবিকৃত রয়েছে। অর্থাৎ প্রতি নিলামেই কিন্তু চা বিক্রি কম হচ্ছে। এবং আমি যদি বলি, ২০২৪ সালের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১০৮ মিলিয়ন কেজি, সেখানে উৎপাদন হয়েছে ৯৩,০০২ মিলিয়ন কেজি, ১৪,৯৫৮ মিলিয়ন কেজির পিছনে রয়েছে। অর্থাৎ চায়ের গুণগত মান বৃদ্ধি সহ চা উৎপাদনের দিকে লক্ষ্য দিতে হবে। এই ছিল আমার কাছে শ্রীমঙ্গল থেকে চা নিলাম নিয়ে সবশেষ রাত্রি। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় ফেটে গেছে ওয়াসার পানি সরবরাহের মূল পাইপলাইন। এতে প্রায় অর্ধেক শহরে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে, যেটি মেরামতের সময় লাগবে আরও ২ থেকে ৩ দিন। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন হোসেন জিয়াদ। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় ফেটে গেছে ওয়াসার পানির সরবরাহের মূল পাইপলাইন। আসলে এখন সেখানকার পরিস্থিতি কি, এবং একই সাথে জানতে চাই ওয়াসার পাইপলাইন ঠিক করতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। রাত্রি মূলত যখন ফেটেছে সেটি আজকে থেকে আরও প্রায় ২ দিন আগের কথা, অর্থাৎ গত পরশুদিন সন্ধ্যায় কাজ করার সময় জলাবদ্ধতা প্রকল্পের যে কাজ চলছে খালে, নগরের অক্সিজেন এলাকায়, সেই খালে কাজ করার সময় আসলে পাইপলাইনটি ফেটে যায়। তারপর থেকেই ওয়াসা কর্মকর্তারা দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। এখনও আমরা দেখতে পাচ্ছি যে ওয়াসার কর্মকর্তারা আজকে সকাল থেকেও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা এসে প্রকল্প এলাকা পরিদর্শন করে গেছেন। অর্থাৎ গত পরশুদিন সন্ধ্যা থেকে তারা মূলত কাজ শুরু করেছেন। আপনি যেটি দেখছেন এটি হচ্ছে ওয়াসার যে রাঙ্গুনিয়া যে পানি প্রকল্প রয়েছে, 2টি প্রকল্পের পাইপলাইন, এখানে মোট 2টি পাইপলাইন আছে, বড় বড় 48 ইঞ্চি ব্যাসের পাইপলাইন এগুলো। তার মধ্যে যেটি সেখানে 1 এবং 2 প্রকল্প, এক প্রকল্পের যেই পানি যায় প্রতিদিন প্রায় 14 কোটি লিটারের মতো পানি সরবরাহ হয় এই 48 ইঞ্চির মূল পাইপলাইন দিয়ে, যেদিক দিয়ে শহরের আসলে অর্ধেক মানুষ আসলে এই লাইন দিয়ে পানি সরবরাহ তাদের কাছে পৌঁছে, সেই পাইপলাইনটি আসলে ফেটে গেছে এবং বড়সড় একটি ফাটল আমরা দেখতে পাচ্ছি। ওয়াসার কর্মকর্তারা বলছেন যে এটি প্রায় 10 ইঞ্চি বাই 8 ইঞ্চির একটি ফাটল। ফলে এই ওয়াসার যে পানি উৎপাদন রাঙ্গুনিয়া প্রকল্প থেকে, সেই 14 কোটি লিটার পানি উৎপাদন গতকাল থেকে মূলত বন্ধ রাখা হয়েছে। আর আজকে সকাল থেকে মূল কাজ আসলে চলছে, কারণ এর আগে যেই পাইপ
পাইপলাইনে যে পানি জমা ছিল সেই পানিগুলো মূলত বের হওয়ার সময় দিতে তাদেরকে হয়েছে। এর মধ্যে এই পাইপলাইন আসলে ঠিক করার জন্য যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন বা যে উপকরণগুলো প্রয়োজন সেই উপকরণগুলোর খোঁজ করার চেষ্টা চলছে। ওয়াসার বেশ কয়েকজন কর্মকর্তা আসলে সেই উপকরণ খোঁজ নেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে বড় কথা, নগরের আগ্রাবাদ থেকে শুরু করে হালিশহর, নয়াপাড়া, মুরাদপুর, অক্সিজেন, চন্দনপুরা, দেওয়ানহাট এবং দেওয়ানবাজার এই পুরো এলাকার পানি, অর্থাৎ নগরীতে যদি আমরা গৃহ গণনা অনুসারেও যদি বলি প্রায় 32 লাখ মানুষের বসবাস চট্টগ্রাম নগরীতে, সেখানে অন্তত 16 লাখ মানুষ আসলে পানি থেকে বঞ্চিত হচ্ছেন। এবং আমরা এখানে যে কর্মকর্তারা আছেন আমরা দেখছি যে প্রতিনিয়ত প্রতি মিনিটে অন্তত 2 থেকে 3টি ফোন তাদের কাছে আসছে। তবে ওয়াসার কর্মকর্তারা যেটি বলছেন যে এটি ঠিক করতে তারা যদি যন্ত্রপাতি পেয়ে যান হয়তো আজকে রাতের মধ্যে তারা ঠিক করতে পারবেন, আর যদি যন্ত্রপাতি না পান তাহলে সেক্ষেত্রে 2 থেকে 1 দিন হয়তো তাদের আরও সময় লাগবে। এবং যদি ঠিক করা হয়ও ফুটাত, পানি সরবরাহ স্বাভাবিক করতে অন্তত 1 সপ্তাহ সময় লাগবে বলে তারা বলছেন। রাত্রি চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় ফেটে গেছে ওয়াসার পানি সরবরাহের মূল পাইপলাইন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হোসেন জিয়াদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে কালন্দী খাল হয়ে প্রায় 2 দশক ধরে ত্রিপুরা থেকে আসছে কেমিক্যাল মিশ্রিত কালো পানি। এতে স্থানীয় বাসিন্দারা রয়েছেন যেমন স্বাস্থ্য ঝুঁকিতে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। বারবার অভিযোগের পরেও মেলেনি কোনো প্রতিকার। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। ভারতের ত্রিপুরা থেকে প্রবাহিত কালন্দী খাল, আখাউড়া স্থলবন্দরের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করা এই খাল দিয়ে আসছে কেমিক্যালযুক্ত কালো পানি, যার তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। মূলত ত্রিপুরার রাজধানী আগরতলার বিভিন্ন হাসপাতাল, শিল্প কারখানা ও বাসাবাড়ির সোয়ারেজ লাইনসহ বর্জ্য পরিশোধন না করেই ফেলা হচ্ছে পানিতে, যা মিশছে সীমান্তবর্তী জলাশয় ও নদীতে। একদিকে যেমন নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, অন্যদিকে ছড়িয়ে পড়ছে রোগজীবাণু। দূষণে সবচেয়ে বেশি ভোগান্তিতে আখাউড়া স্থলবন্দর সংলগ্ন গ্রামের বাসিন্দারা। বিষাক্ত কালো পানিতে বাড়ছে চর্মরোগ, নষ্ট হচ্ছে ফসলি জমির উর্বরতা। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও মিলেনি প্রতিকার। 3 দিন যাবৎ শুনতেছি এখানকার অনেক টিম এসেছে কাজ করার জন্য, কোনো সুরা হচ্ছে না বা এর কোনো সমাধান হচ্ছে না। দীর্ঘদিনের দাবি যেন এই কালো পানিটা, যেটা আন্তর্জাতিক আইন আছে সেটা মেনে আমাদেরকে যেন স্বচ্ছ পানি তারা দেয়। হ্যাঁ, এগুলা নদীতে যাইতেছে, হাত খামারে যাইতেছে, আমরা হাত পাও লাগলে চুলকায় খাজ যায়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত এই সমস্যার সমাধানে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি পানি পরিশোধনের দাবি জানিয়েছে নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠনগুলো। নিজেদের স্বার্থে হলেও বাংলাদেশের উচিত নিজেদের সীমান্তের ভিতরে এখানে পরিশোধনের ব্যবস্থা করে পানিটাকে বিশুদ্ধ করে যেন আমাদের এখানে খালে ছাড়া হয়, তাহলে কিন্তু আমাদের তিতাস নদীটা বেঁচে যাবে এবং আশেপাশে মানুষজন বেঁচে যাবে। এখানকার যে রোগ বালাইয়ের যে অবস্থা, এখানে পশু পাখি থেকে ধরে সব কিছু কিন্তু এখানে আক্রান্ত হচ্ছে, মানে জলজ প্রাণী, জলজ উদ্ভিদ কিন্তু এখানে নষ্ট হচ্ছে। তো এইগুলোকে আমলে নেওয়া উচিত। এদিকে বিষয়টি নিয়ে জোরালো আলোচনা চলছে জানিয়ে জেলা প্রশাসক বলেছেন, খালে পানি ছাড়ার আগে ন্যূনতম পরিশোধন নিশ্চিত করার বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। আশা করি এটার একটা ফ্রুটফুল যে আসলে এটা তো আসলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ফাংশন না, এটা আসলে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, এটা ইন্টারন্যাশনালি ফাংশন। এ বিষয়ে যতটুকু জানি এ বিষয়ে আলোচনা চলছে। হ্যাঁ, খুব দ্রুত যাতে এটা সমাধান করা যায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। বাংলাদেশে যাতে প্রবেশ করার সময় অ্যাটলিস্ট যাতে তারা বিষাক্ততা কমিয়ে আনতে পারে, অর্থাৎ যেহেতু ইন্ডাস্ট্রিয়াল তাদের ওয়েস্টেজগুলো এদিকে আসছে যা যতটুকু জানি, সেটা যাতে সে শোধন করে পাঠাতে পারে সেই ব্যবস্থা আমরা এ বিষয়ে আমরা প্রস্তাবও দিয়েছি। ত্রিপুরা থেকে আসা কালো পানি আখাউড়া স্থলবন্দর হয়ে তিতাস নদীতে গিয়ে মিশেছে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 8 আসামিকে খালাস দিয়েছে বিশেষ জজ আদালত। এ নিয়ে ব্রিফ চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বরঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধেই কথা বলে গেছে এবং এই মামলার যিনি বাদী ছিলেন মাহবুল ইসলাম, তিনিও তার জবানবন্দির মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান, তিনিও যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষীর মধ্যে পরিষ্কার করে বলছে যে বেগম খালেদা জিয়া কোনো সারসংক্ষেপ অনুমোদন দেন নাই, বরঞ্চ ফাইল ফেরত দিয়েছেন। আর শেখ হাসিনা যে কাজগুলি করেছেন সবগুলোর বিরুদ্ধে তিনি আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। 39 জন সাক্ষী, 64 জন সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষীকে দুদক পক্ষ হাজির করেছিল। আমি প্রত্যেকটি সাক্ষীকে যারা করেছি
এবং জেরার মধ্য দিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমি বেগম খালেদা জিয়ার পাশাপাশি জনাব গিয়াসউদ্দিন আল মামুন এবং সেলিম জিয়ার পক্ষেও আমার জেরা করার সুযোগ হয়েছে। সেখানে যে কনফেশনাল স্টেটমেন্ট একটা নেওয়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে এই কনফেশনাল স্টেটমেন্টে তার আগে পুলিশ তাদের নামে একটা 161 স্টেটমেন্ট রেকর্ড করেছে। 4 দিন পুলিশ কাস্টডিতে রেখেছে, তাকে টর্চার করেছে, তাকে রাজারবাগ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখান থেকে যখন তিনি একেবারে কথা বলতে পারতেছিলেন না, সেই সময় তার নামে একটা জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সেই জবানবন্দিতে আমরা পরিষ্কার করে দেখিয়েছি যে এই জবানবন্দিটা স্বেচ্ছাপ্রণোদিত ছিল না অথবা সত্য ছিল না। পাশাপাশি আমরা দেখিয়েছি এইটা যে জনাব গিয়াসউদ্দিন আল মামুন এবং জনাব সেলিম জিয়া তারা ব্যবসায়িক পার্টনার, তাদের মধ্যে অনেক অফিসিয়ালি টাকা লেনদেন হয়েছে। এইটাকে তারা ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে একটা মিথ্যা অভিযোগ করেছে এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই 39 জন সাক্ষীর একজনেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই, একজনেও দেন নাই। এবং এই মামলার মধ্যে গত 16 বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্যে, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্যে এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম খালেদা জিয়াকে যেভাবে হয়রানি করা হয়েছে, আমরা রাষ্ট্রীয়ভাবে তাকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাকে এইটা আইনগতভাবে কিন্তু তাকে যে এই যে হয়রানি করা হয়েছে সেইটির ক্ষতিপূরণ দেওয়ার আইনগত সুযোগ আছে। আমরা দাবি জানাইতে চাই রাষ্ট্রের কাছে যে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তাকে সম্মানিত করবার জন্যে এবং রাষ্ট্রীয়ভাবে এই যে দুর্নীতি দমন কমিশন তৎকালীন দুর্নীতি দমন কমিশন যে এই যে মিথ্যা মামলা দিয়ে তাকে যে রাজনৈতিকভাবে হয়রানি করেছে, সেইটির জন্যে তৎকালীন কমিশনের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকেও বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আদালত আজকে যে পর্যবেক্ষণ দিয়েছে তিনি বলছেন পরিষ্কার করে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। আদালত অবজারভেশনে বলেছে যে কনফেশনাল স্টেটমেন্ট যেটা জনাব সেলিম জিয়া নিয়েছে, সেই কনফেশনাল স্টেটমেন্টটা সত্য বা স্বেচ্ছাপ্রণোদিত ছিল না। এটা আজকে আদালত অবজারভেশনে বলেছে। আদালত এটা অবজারভেশন বলেছে যে দুর্নীতি যেটা হয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার মামলাটি কোয়াশ করে তিনি অব্যাহতি নিয়ে গেছেন। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে অভিযোগ সেটা থেকে যদি তিনি অব্যাহতি পেয়ে যান, তাহলে পরবর্তীতে আর কোনো অভিযোগ অন্য কারোর বিরুদ্ধে চলমান হওয়ার কোনো সুযোগ নাই। সিলেটে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্য উৎসব, যেখানে বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষার্থী ভাবনা সহ বিভিন্ন আয়োজন চলছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সিলেটের রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়াম থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, তারুণ্য উৎসব ঘিরে আজ কি কি আয়োজন চলছে? দেখুন, আসলে এই পুরো মাসব্যাপী সিলেট বিভাগীয় প্রশাসনের আয়োজনে প্রথমে পুরো 4 জেলায়, অর্থাৎ বিভাগের যে 4 জেলা সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেটে বিশেষ করে কলেজ শিক্ষার্থী যারা আছেন তাদেরকে নিয়ে তারুণ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজকে চূড়ান্ত পর্যায়ে সেটি হচ্ছে সিলেটের রিকাবি বাজার যে কবি নজরুল অডিটোরিয়াম আছে এখানে 4 জেলার বিজয়ী বিতার্কিক যারা আছে কিংবা উপস্থিত বক্তৃতায় যারা প্রথম হয়েছে, সাথে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, জুলাই 24-এর যে ভাবনার উপরে নানান আয়োজন কিন্তু প্রশাসনিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো করা হয়েছিল এবং আজকে তাদের জেলার চ্যাম্পিয়ন যারা আছে তাদেরকে নিয়ে আজকের যে তারুণ্য উৎসব সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিভাগীয় কমিশনার কার্যালয় যেটি আমাদেরকে জানিয়েছে যে এটি বর্তমান সরকারের, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে চিন্তা ভাবনার ফলপ্রসূর অংশ হিসেবে শিক্ষার্থীরা দেশকে আসলে কিভাবে দেখতে চায়, যে তাদের চিন্তা ভাবনার যে একটা প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই কিন্তু তারা এমন আয়োজন করছেন এবং সৃজনশীল আয়োজনের অংশ হিসেবে আজকেও চ্যাম্পিয়ন দলের বিতর্ক প্রতিযোগিতা সকাল 10:30টার পর থেকে মূলত এখানে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা পর্যায়ের যে শিক্ষার্থী ছিল তাদের প্রতিযোগিতা শেষ হয়েছে। আরও বিভিন্ন যে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে তারা এখানে প্রতিযোগিতার জন্য তারা লড়ছে। তো এই প্রোগ্রাম আসলে মূলত 3টা পর্যন্ত চলতে থাকবে। এই ছিল আমার কাছে আয়োজন। সিলেটে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্য উৎসব, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ।
শেষ করছি এখন জনপদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।